Dear listeners, Assalamu alaikum. Hopefully you are keeping well by the grace of Almighty. I am also well. I have come here with a new video today. My topic will be on gerunds today. অর্থাৎ আমি আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিরান্ডের ব্যবহার। অর্থাৎ কিভাবে আমরা ইংরেজি ভাষায় জিরান্ড সাবলীলভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা হবে। That means I am going to discuss the use of gerunds in English today. In this video, I will be able to know about everything related to the use of gerunds. অর্থাৎ জিরান্ডের ব্যাপারে যে সমস্ত বিষয় আছে, আমরা জিরান্ড কেন ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি এবং ইংরেজিতে এটা কিভাবে সহজেই আমরা ব্যবহার করতে পারি আমাদের ইংরেজি ভাষায় এই জিরান্ডের ব্যবহার আমরা কিভাবে সহজেই করতে পারি সেটাই আজকের ভিডিওতে আলোচনা হবে। তো সকালে আশা করি সাথে থাকবেন। এখন আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে জিরান্ড। At first we will have to know about the definition of a gerund. What is a gerund in English? ইংরেজিতে আসলে জিরান্ড কি? জিরান্ড সহজ ভাষায় সেটা হচ্ছে যে আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেটা জিরান্ড হবে। কিন্তু in my previous video I talked about the use of present participle which was also the ing form of a verb। অর্থাৎ আমি আগের ভিডিওতে যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল। সেটার সময়ও দেখা গেছে যে ভার্বের সাথে আইএনজি, তো এখানে দেখা যাচ্ছে যে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ তাহলে what will be the basic difference between these two terms, gerund and present participle? Yes, of course there is a subtle difference and a huge big difference between the use of gerund or present participle phrase or present participle in English. The two terms have the same structure, have the same form, অর্থাৎ স্ট্রাকচার একই, ভার্ব প্লাস আইএনজি। সেটা জিরান্ড হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর জিরান্ডের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে আর জিরান্ড উইল ফাংশন অ্যাজ এ নাউন। অর্থাৎ জিরান্ড ফাংশন করবে, ক্রিয়া করবে একটি নাউন হিসেবে। অর্থাৎ জিরান্ড কোনো প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে, জিরান্ড কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে, জিরান্ড কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। এখন আমরা মোটামুটি জিরান্ডের বিষয়ে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শুনলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা বাক্যে জিরান্ড ব্যবহার করি। তার আগে আমি বলতে চাই, I want to say that there are some common verbs in English. ইংরেজিতে কিছু কমন ভার্বস আছে which are followed by gerunds, অর্থাৎ যেগুলোর পরে জিরান্ড বসে এমন কিছু ভার্ব ইংরেজিতে আছে। and they are found frequently in English. তো সেগুলোকে বারবার দেখা যায় ইংরেজিতে, এবং এগুলো যদি আমরা জানতে পারি ক্লিয়ারলি then we will be able to speak in English smoothly by using those structures related to this topic gerund. Here has been discussed by me. এখন আমরা কিছু উদাহরণ দেখব। I have written some sentences on the whiteboard. And after some verbs I have given some verbs. কিছু ভার্বের পরে আমি কিছু ভার্ব দিয়ে দিয়েছি। এখন আমি দেখব যে এটা কিভাবে কি হয়, অর্থাৎ ভার্বের রূপটা কিভাবে ব্যবহার করতে হয়। এখানে প্রথম एग्जांपल দেখলে এখানে লেখা আছে অ্যাভয়েড ড্রিঙ্ক অ্যালকোহল, অর্থাৎ বলা হচ্ছে অ্যাভয়েড শব্দের অর্থ জানি আমরা এড়িয়ে চলা, বর্জন করা। তাহলে কি করতে এড়িয়ে চলতে বলা হচ্ছে অ্যালকোহল। এখন আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা ভার্বের অর্থের সাথে কি প্রশ্ন করতে পারি, কি বা কাকে, তাহলে আমরা অবজেক্ট খুঁজে পাই। তো ভার্বের অবজেক্ট হিসাবে জিরান্ড বসবে, এবং ভার্বের অবজেক্ট হিসাবে যদি অন্য আরেকটা ভার্বকে আমরা ব্যবহার করি সেটার আইএনজি ফর্ম হবে, অর্থাৎ সেটা জিরান্ড হবে তখন, এবং দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ দি অবজেক্ট অফ দ্যাট ভার্ব। অর্থাৎ ওই ভার্বের অবজেক্ট হয়ে যাবে। যেহেতু অবজেক্ট হয়ে যাবে তাহলে আমরা নাউনের পজিশনে চলে গেলাম। এখানে এই জন্য অ্যাভয়েড ড্রিঙ্কিং অ্যালকোহল, অর্থাৎ
ড্রিঙ্কিং পান করাটাকে অ্যাভয়েড করতে বলতেছে। কি পান করা? অ্যালকোহল। এই অ্যালকোহলটা হচ্ছে ড্রিঙ্ক করবার অবজেক্ট, আর ড্রিঙ্কিং হচ্ছে অ্যাভয়েড করবার অবজেক্ট। এভাবেই ইংরেজি চলে। হি স্টার্টেড, সে শুরু করলো। তো এখন প্রশ্ন হবে কি শুরু করলো? এখানেও সেম কাহিনী, অর্থাৎ ক্রাই, তাহলে ক্রাইং হবে, অর্থাৎ ক্রাইং আমি এখানে নাউন বানিয়ে ফেলছি। হি স্টার্টেড, সে শুরু করলো রানিং। হি স্টার্টেড রাইটিং। হি স্টার্টেড স্পিকিং loudly, সে জোরে জোরে কথা বলা শুরু করলো। There are so many examples, so many structures of the use of gerund in English. Okay, he stopped, come here, অর্থাৎ কাম সে থামিয়ে দিল, অর্থাৎ বন্ধ করে দিল। সে তাহলে কি বন্ধ করে দিল, এটা প্রশ্ন হচ্ছে। এই জন্য এটার ক্ষেত্রে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ এটা জিরান্ড হয়ে যাবে, কামিং। অর্থাৎ এই কামিং শব্দটা স্টপ ভার্বের অবজেক্ট। হি লাভস ইটিং, অর্থাৎ এখানে লাভ ইজ এ ভার্ব। হি লাভস, দিস সেন্টেন্স বিলংস টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ফাইনাইট, ঠিক আছে। আর এখন সে হি লাভস, সে ভালোবাসে, সে পছন্দ করে। সে তাহলে কি ভালোবাসে? যেহেতু এখানে কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ ইটিং, খাওয়াটাকে ভালোবাসে। অর্থাৎ এই খাওয়াটাই হচ্ছে এই অবজেক্ট, লাভ ভার্বের অবজেক্ট। এবং যেহেতু এটা অবজেক্ট হবে, ভার্বকে অবজেক্ট বানানো হবে, তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, সেজন্য এটা ইটিং হয়েছে। সেলফ এমপ্লয়মেন্ট মিনস, মিন অর্থ আমরা জানি বোঝানো, তাহলে আত্মকর্মসংস্থান মানে, অর্থাৎ বুঝায়। তাহলে কি বুঝায় প্রশ্ন করা যাচ্ছে? কি বুঝায় যেহেতু প্রশ্ন করা যাচ্ছে, তাহলে ডু ভার্বটা এই ভার্বের অবজেক্ট হয়ে যাবে। তার মানে ডুইং, অর্থাৎ করাটাকে বোঝায়। এখানে কি করা বোঝায়? সামথিং, কোনো কিছু বাই অঞ্চল, অর্থাৎ সামথিং, এটা হবে ডু ভার্বের অবজেক্ট। সেটা আলাদা, এটা বাক্যের এক্সটেনশন বোঝানোর জন্য ইউজ করা হয়েছে, বাক্যের অর্থকে আরো পরিপূর্ণ করার জন্য। কিন্তু এখানে মিন ভার্বের অবজেক্ট হচ্ছে ডুইং। ওকে, হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং ক্লিয়ারলি। হ্যাভ ইউ ফিনিশড রাইট দি বুক, অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে দ্য সেন্টেন্স বিলংস টু দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্ন করছে, হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো? তাহলে এখানে আবার প্রশ্ন হচ্ছে কি শেষ করেছো, বুঝাইতেছি। তাহলে কি লেখা, বই লেখাটা কি শেষ করেছো, এটা প্রশ্ন হচ্ছে। অর্থাৎ যেহেতু কি দিয়ে প্রশ্ন হচ্ছে, তাহলে ফিনিশের পরে রাইট, দিস ইজ অলসো এ ভার্ব। এখন এটা যেহেতু ফিনিশড এর অবজেক্ট হিসেবে কাজ করবে, তো রাইটিং হবে, তাহলে জিরান্ড হয়ে গেল। অর্থাৎ এখানে নাউনের কাজ করছে এটা। আই এম কনসিডারিং, আমি বিবেচনা করতেছি, অর্থাৎ আমি তাহলে কি বিবেচনা করতেছি? আমি বিবেচনা করতেছি গোয়িং উইথ ইউ, তোমার সাথে যাওয়া। এখন কি বিবেচনা করতেছে? যাওয়াটাকে বিবেচনা করতেছে, যাওয়াটাকে। উইথ ইউ, এটা হচ্ছে বাক্যের এক্সটেনশন, শব্দ অর্থটাকে আরো পরিপূর্ণ করার জন্য। হি ইজ ক্যাপেবল অফ, নেক্সট এক্সাম্পল, হি ইজ ক্যাপেবল অফ। হি ইজ ক্যাপেবল মানে হচ্ছে সে সক্ষম। অফ, হি ইজ ক্যাপেবল অফ, অফ ইজ এ preposition, of is a preposition. There are some common prepositions in English which are followed by gerund. অর্থাৎ ইংরেজিতে কিছু প্রেপোজিশন আছে যেগুলো জিরান্ড নিয়ে বসে, অর্থাৎ যেগুলোর উপরে জিরান্ড বসে। এখানে যেহেতু অফ প্রেপোজিশন, সো আমাদেরকে ব্যবহার করতে হবে আইএনজি যুক্ত ভার্ব, সলভিং দ্য প্রবলেম। এখন এটা তাহলে কি হলো? এটা হলো অফ প্রিপোজিশনের অবজেক্ট হইছে সলভিং। যেহেতু আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্ট বসাইতে গেলে নাউন অথবা প্রনাউন ইউজ করতে হবে। তা যেহেতু ভার্বকে আমি অবজেক্ট বানাবো, ভার্বকে যদি অবজেক্ট বানাই, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এর জন্য সলভিং। সিমিলারলি আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। তাহলে কি উপভোগ করেছি? ভিজিটিং দ্য প্লেস, স্থানটি ভ্রমণ করা, অর্থাৎ স্থানটি দেখা, এটা এই জিনিসটাকে আমি উপভোগ করেছি। নেক্সট, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, অর্থাৎ মাইন্ড শব্দের পরে আরেকটা ভার্ব ইউজ করা হচ্ছে টেকিং। আমরা জানি উই নো দ্যাট মাইন্ড ইজ এ নাউন অ্যাকচুয়ালি, but there are some common words in English which can be used both as a noun and a verb. অর্থাৎ ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যেগুলোকে নাউন হিসেবে ব্যবহার করা যায়, ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। মাইন্ড তার মধ্যে একটা। এখন আমরা যদি কাউকে পোলাইটলি কিছু করতে রিকোয়েস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে
মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমি যদি কাউকে মানে রিকোয়েস্ট করি পোলাইটলি যে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, অর্থাৎ বুঝাই দিচ্ছি যে একটু দয়া করে কিছু মনে করবেন না, দরজাটি খুলবেন কি, এরকম আর কি অনুরোধ করতেছে। সেই ক্ষেত্রে উড ইউ মাইন্ড এই ফ্রেজটা ইউজ করা হয়। তো মাইন্ড ইজ এ ভার্ব এন্ড এটার পরে আরেকটা ভার্ব দিলাম। এখন যেহেতু মাইন্ড ইজ এ ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক ক্রিয়া, অর্থাৎ অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে তাহলে অবজেক্ট হিসেবে নাউন প্রনাউন ব্যবহৃত হয়। আর ভার্বের যেহেতু আমি অবজেক্ট বানাবো, তার সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এই জন্য টেকিং হয়েছে। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। I have written some examples here on the whiteboard. এখানে কিছু এক্সাম্পল লেখা হয়েছে। এখন আমরা দেখি বাই রিড বুকস, অর্থাৎ আমরা পূর্ণ বাক্য লিখি নাই, জাস্ট একটু ফ্রেজ লিখছি। তাহলে এখানে সঠিকটা হবে রিডিং। রিডিং হবে, কারণ কি বাই, রিড শব্দের আগে বাই আছে। বাই ইজ এ প্রিপোজিশন। I have mentioned earlier that after prepositions we use the ing form of the verb normally, except to, অর্থাৎ to বাদে। to is also a preposition, শুধু to বাদে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। to থাকলেও সেই ক্ষেত্রে ভার্বের সাথে ing হবে, যেমন with a view to, look forward to, addicted to, in addition to, habituated to, accustomed to, contributed to, committed to। এই সমস্ত কিছু যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের শেষে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কেন দিতে হবে সেটার মূল কাহিনী হচ্ছে এখানে কি দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন উইথ এ ভিউ টু, এটা মানে উদ্দেশ্যে, জন্য, এরকম বোঝায়। তাহলে কি কি জন্য, মানে কিসের জন্য, কি দিয়ে প্রশ্ন করলে ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করব। তাহলে এখানে বাই রিডিং বুকস, আফটার ইট, আফটার ইজ আ প্রিপোজিশন, so after eating, এটি কোনো সেন্টেন্স নয়, সেন্টেন্সেরই অংশ। আফটার ইটিং অর্থাৎ খাওয়ার পর। বিফোর, বিফোর অর্থ আগে, পূর্বে, তাহলে এখানে বিফোর উইং হবে। বিফোর ইজ অলসো আ প্রিপোজিশন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম the common prepositions take gerunds except with a view to, look forward to, addicted to, in addition to, এগুলোর পরে যেহেতু টু আছে তারপরে ভার্বের সাথে আইন হবে, কিন্তু নিয়ম হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম দিতে হয়, ভার্ব ওয়ান ইউজ করা লাগে। যেমন টু প্লে ক্রিকেট, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার জন্য, টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলার জন্য। আর অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ or write in English correctly, you will have to use the ing form of the verb that will be known as a gerund, যেটা gerund হিসেবে পরিচিত হবে। The next example, a teacher plays a vital role, একজন শিক্ষক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে in build up an educated nation, অর্থাৎ এখানে উত্তরটা হবে বিল্ডিং। কেন বিল্ডিং হলো, এখানে প্রিপোজিশন আছে ইন, ইন প্রিপোজিশন, অর্থাৎ ইন এই প্রিপোজিশনের পরে হওয়ার কথা নাউন অথবা প্রনাউন। যেহেতু আমার এখানে বাক্যের অর্থের জন্য, অর্থকে সম্প্রসারিত করার জন্য, বাক্যটাকে
মানে ভার্ব দিয়ে অর্থ প্রকাশ করার জন্য আমার প্রিপোজিশনের উপর ব্যবহার করতে লাগতেছে, এই জন্য ওই ভার্বটাকেই আমার নাউনে পরিণত করতে হবে। অর্থাৎ এখানে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসবে, অবজেক্ট হিসাবে তাহলে নাউনের প্রোনাউন, যেহেতু আমার এখানে ভার্ব আছে তাহলে ভার্বটাকেই করতে হবে, এই নাউনে পরিণত করতে হবে। যেহেতু আমি ভার্বকে নাউনে পরিণত করতেছি তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ডিয়ার লিসেনার্স, viewers, learners, you have already understood everything I have already discussed in my video today. In the next video I will speak about another important topic. Till then, Allah Hafiz, wish you good luck. Thank you all.